অফিসে যাওয়ার পরে ওখানে ওই নকল তুলতে যায় বিয়ে হয়েছিল, বিয়ের নকলটা তুলতে যায়। যাওয়ার পর সেখানে ওই কাজী সাহেবের সাথে আমার সেও অ্যাডভোকেট পরিচয় ছিল। সে বললেন যে ওনাকে নাম্বার দিয়েছে, হ্যাঁ আমার কাছে আসলে আমি অনেক মামলায় ফ্রি করে দিই এবং যারা অসহায় তাদের মামলাগুলো আমি ফ্রি করে দিই। পরে যখন উনিকে ফোন দিয়ে আমাকে ওনার নাম বললো যে আমাকে তো নামে চিনবেন না, যদি জল্লাদ বললে তাহলে আমাকে চিনবেন জল্লাদ। পরে ওনাকে সমস্ত বক্তব্য আমি রাতের বেলায় মোবাইলে কিছু শুনলাম। শোনার পরে তারপরে উনি পরের দিন আমার চেম্বারে আসেন। চেম্বারে আসার পরে উনি বিস্তারিত তার ঘটনার কাহিনী, উনি জীবন কাহিনী আমাকে বললেন। আমিও জিজ্ঞাসা করলাম কি হয়েছে। আমি শুরুতে গিয়ে বলতে চাই যে ওনার যে এই যে উনি জেল থেকে 44 বছর জেল কারাভোগ করার পর উনি বের হলেন। বের হওয়ার পর সে, আপনারা হয়তো বিভিন্ন তখন দেখেছেন, বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে তার কেউ নেই আসলে। সে সেখান থেকে এক বন্ধুর বাড়িতে যায়, বন্ধুর বাড়িতেও যায় না, বন্ধু তাকে নিয়ে এসে হোটেলে উঠে দেয়, তাকে হোটেলে রাখে। তাকে কেউ বাসা বাড়িতে, তাকে বাসার কোনো বাড়িতে তাকে নেয়। তার গ্রামের বাড়ি থেকে তার কেউ আসেনি, তার আছে মাত্র একটা বোন আছে, সেও আসেনি। সে সেখানে গিয়ে এলাকায় গিয়েও সেখানে থাকার কোনো জায়গা এবং কোনো কিছুই সহযোগিতা কিছুই পায়নি। তারপরে ওই বন্ধুর ইয়া থেকে তার চলে আসে যে কারাগারে থাকা অবস্থায় রাকিব নামের এক লোকের সাথে তার ভালো সম্পর্ক ছিল, সেও কারাভোগ করেছে, সে বের হয়ে গেছে। সে বাবুবাজারে থাকে। বাবুবাজার এখানে তার সাথে পরিচয় হওয়ার পরে সে বাবুবাজারে সে রাকিব তাকে নিয়ে তার অফিস রুমে তাকে 15 দিন রাখে। অফিস রুমে 15 দিন রাখার পর এখন দেখলো যে এইভাবে এই বাহিরে খাওয়া দাওয়া, বাহিরে জীবনে চলাফেরা, তার আসলে সে কারাগারেই এসছে, সে ঘোরাফেরা করে চলতে পারতো, অনেকের সাথে কথাবার্তা হতো বাহিরে। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করার জন্য, সমাজে মেশার জন্য সে করলে কি একটা কেরানীগঞ্জে 2 রুমের একটি ফ্ল্যাট ভাড়া নেয়। ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে সে বসবাস শুরু করার পর সেখানে একটা চায়ের দোকান দেয়। সে একটু চায়ের দোকান দেয়, সেই চায়ের দোকানে সে নিয়মিত বসে এবং এই চায়ের দোকান তার খুব ভালোভাবে চলতে থাকে। এই চায়ের দোকানে যারা চা খেতে আসে তারাও এই সাধারণ সাহেবকে দেখে চার যে মূল্য তার চেয়েও তার সাথে কথা বলে, তার সাথে ছবি তুলে, তার সাথে তাকে অনেক আর্থিক অনুদান তাকে দিয়ে দেয়। এদিকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হইতে উনি একটা আবেদন করেছিলেন। সেই আবেদন প্রেক্ষিতে সেখান থেকে 5 লক্ষ টাকা সে অনুদান পায়। এরপরে উনি দীর্ঘদিন যেহেতু জেল খেটেছে, আমাদের সমাজেরই অনেক লোক যে কোনো কারণে হোক তারা জেলে গিয়েছে। জেলে যাওয়ার পরে তাদের সাথে পরিচয় হয়েছে এবং জানে যে হয়তো কিছুদিন পরে 44 বছর জেল খেটেছে, কিছু দূরে সেও মুক্তি পাবে। তাদের সাথে সে যোগাযোগ করতে থাকে। এই সাধারণ সে যোগাযোগ করার পরে তারাও সেখান থেকে তারাও আর্থিকভাবে তাকে সাহায্য করে এবং বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অফিস তাকে যেখান থেকে সে হাত পাচ্ছে সে সহযোগিতা পেয়েছে। এরকম প্রায় তার সে 18 লক্ষ টাকা সে পায়। এরই মধ্যে সে একদিন তার বাসা থেকে সে কোনাখোলায় যাবে, যে কোনো কাজে কোনাখোলায় যাবে, এক অটো রিক্সায় উঠেছে। অটো রিক্সায় উঠার পরে দেখতেছে সেই অটো রিক্সার মধ্যে একটি ভ্যানিটি ব্যাগ। সেই ভ্যানিটি ব্যাগের মধ্যে সামান্য কিছু টাকা ছিল, 150 টাকা হয়তো ছিল। আর বাকি ওর মধ্যে ওই মেয়ের নাম ছিল, মেয়ের নাম হলো মোসাম্মদ সাথী আক্তার ফাতেমা, একটা মোবাইল নম্বর দেওয়া ছিল। পরে সাধারণ সাহেব ভাবলো যে এই ব্যক্তি হয়তো আরো মূল্যবান কাগজ কিছু থাকতে পারে, ওই নম্বরে কল করার পর ওখান থেকে বলে যে হ্যাঁ ব্যক্তি তার। পরবর্তীতে ওই মেয়েটি পরের দিন তার এক বান্ধবীকে সাথে নিয়ে এসে এই ব্যাগটি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এই যে দুইজনের নাম্বার দুজনেই পেয়ে গেল, ওই মেয়েটি যোগাযোগ করে মেয়েটির মার সাথে সাধারণ সাহেবকে কথা বলিয়ে দেয়। কথা বলার পর মেয়েটির মা বিভিন্ন আর্থিক সমস্যার কথা, তাদের শারীরিক সাংসারিক বিভিন্ন সমস্যার কথা বলার পর সে প্রথমে তাকে 70,000 টাকা ওখানে ধার হিসেবে তাকে প্রদান করে, বলে যে দিয়ে দিবে কদিন করে টাকা। তার পরবর্তীতে কি করলেন, ওই মেয়েটির মা, মেয়েটি এবং ওদের যে একটা চক্র আছে, ওই একটা চক্র আছে, এই চক্রের লোকগুলো কি করলো, সাধারণ সাহেব যে বাসায় থাকে সেই বাসারই নিচ তলায় সামনের 2টি রুম তারা ভাড়া নেয়। একটি রুম ভাড়া নিয়ে সেখানে বসবাস করতে থাকে। এখন এই সাধারণ সাহেবের তো কোনো রান্না করে দেওয়ার লোক নাই। ওই মেয়েটির মা তাকে বলে যে আমি রান্না বান্না করে দিই, তুমি বাজার ঘাট করে দাও, সবকিছু করে দাও, আমি রান্না বান্না করি। সাধারণ সাহেব বাজার করে
ওরা সবাই এই বাজারের দেখায়। তার পরবর্তীতে দেখা গেল যে ওরা বিয়ের প্রস্তাব দিল। সাধারণ সাহেব বিয়েতে রাজি ছিল না, যা এই বয়সে ছোট মেয়েকে বিয়ে করে রাজি ছিল না। পরবর্তীতে যা হোক ইয়ে বললো যে আমার মেয়েকে বুঝে রাজি করবো। সাধারণ সাহেব একসময় বিয়েতে রাজি হয়ে যায়। রাজি হয়ে গিয়ে বিয়ের সে ওই মেয়ে বলে যে আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। ওই মেয়ে একটা অঙ্গীকারনামা দেয়, অঙ্গীকারনামা বলতে লিখে 10 লক্ষ টাকা মেয়ে গ্রহণ করলো এবং আগামী 4 মাসের মধ্যে 2 শতক জমি এই মেয়েকে লিখে দিতে হবে। বিয়ের পর থেকে এই মেয়ের মা কি করে, নিজেরাই ঝগড়া করে মেয়ের মা অন্যত্র বাসা নিয়ে চলে গেল। এখন মেয়ে এখানে থাকলে মেয়েও খারাপ ব্যবহার শুরু করে দিচ্ছে কিছুদিন পর পরে। তারপরে ওই যে বাসায় যে উঠেছিল সেই বাসারও 87,000 টাকা দিয়ে সে সমস্ত ফার্নিচার কেনার কথা বলে সে টাকাগুলো নিয়েছে। তার পরবর্তীতে এই মেয়ে কি করলো, মেয়ে যেহেতু সংসার করবে না, এটা একটা চক্র, সে কি করলো সাধারণ সাহেবকে বললো যে সংসার করবে না। তখন সাধারণ সাহেব টাকা ফেরত চায়, বললো যে না টাকাও দিবে না। পরবর্তীতে ওই মেয়ে থানায় গেলো মামলা করতে, থানায় মামলা নেয়নি। পরবর্তীতে বিজ্ঞ আদালতে এসে একটা যৌতুক মামলা করলো, বললো যে সাধারণ সাহেব 3 লক্ষ টাকা যৌতুক চাচ্ছে। বিজ্ঞ আদালত ওই মামলাটি তদন্তের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে নির্দেশ প্রদান করেছে। পরবর্তীতে ওই এটা হলো 15 তারিখে মামলা করছে। 14 তারিখে আরেকটা ঘটনা হলো যে ওই সাধারণ সাহেবের দোকানে আবার ওই লোকগুলো নিয়ে আসে আবার সে সাধারণ সাহেব ওই মিথ্যা একটা অভিযোগ করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে এসে দেখেছে সাধারণ সাহেবের কোনো দোষ নেই, সাধারণ সাহেব সেখানে নির্দোষ। তারপরে সেখান থেকে চলে যায়। এই সাধারণ সাহেব এখানে পুলিশে আসে যে সাধারণ সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই দিন সাধারণ সাহেব জানলো যে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। পরবর্তীতে যে এই বিষয় নিয়ে ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ওদের মোবাইল নাম্বারগুলো বন্ধ পায়, কোনো যোগাযোগ করে কোনো কিছু পায় না। একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মেয়েটির মামার সেই মোবাইল নাম্বারটি ব্যবহার করে মেয়ের কোনো মোবাইল নাম্বার আগে যে নাম্বার ছিল সেই নাম্বারগুলো সমস্ত বন্ধ। পরবর্তীতে দেখতো সাধারণ সাহেব সব দিক দিয়ে এখন প্রতারিত হয়েছে। এখন ওই টাকাও দিতে অস্বীকার করে বিজ্ঞ আদালতে আমি একটা মামলা দায়ের করি, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ এবং ভয়ভীতি, এটা মামলা করা হলো। মামলাতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলাটি তদন্তের জন্য পিবিআই কে নির্দেশ প্রদান করেছে। পিবিআই কে তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আগামী 27/6/2024 তারিখ দিন ধার্য করেছে। আর এই সাধারণ সাহেবের বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে এই সাথী এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন একটা অভিযোগ এনেছে। ধন্যবাদ।